হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। ফজরের আজান দিচ্ছে মসজিদে। সারা রাত কেঁদে কেটে মাত্র দু চোখের পাতা এক করেছে তিহু। রাতে সবার হাজার ডাকাডাকিতেও সে খাবার খেতে যায়নি। চোখ মুখ ফুলে যা ইচ্ছে তাই অবস্থা। কিঞ্চিৎ শব্দ করে খুলে যায় তিহুর রুমের দরজাটা। আলো আধারিতে রুমে প্রবেশ করে এক পুরুষালী ছায়া। অন্ধকারের মাঝে হাতড়ে তিহুর বিছানার পাশে হাঁটু ভেঙে বসল সে। এলোমেলো ভঙ্গিতে বালিশ আঁকড়ে ধরে শুয়ে আছে তিহু। হালকা রঙিন বাতির আলোয় আবছা দেখা যাচ্ছে ওর মুখটা। আলতো হাতে মুখের ওপরে থাকা চুলগুলোকে সরিয়ে দেয় ইরফান। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার একান্ত ভালোবাসার নারীর দিকে। কিছুক্ষণ তাকিয়ে কপালে শব্দ করে চুমু খায় সে। তারপর যেভাবে এসেছিল সেভাবেই ধীর গতিতে এগিয়ে যায় দরজার দিকে। যাওয়ার আগেই হাতে টান পড়ে ইরফানের। পেছনে না তাকিয়েও বুঝে নেয় তিহু তার বাহু আঁকড়ে ধরেছে দুহাতে। ইরফানকে ঘুরতে না দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তিহু। তিহুর ফুপিয়ে কান্নার শব্দে ঘরটাকে কেমন ভুতুড়ে ঠেকছে ইরফানের নিকট। দাঁতে দাঁত চেপে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। বহু কষ্টে তিহু কান্না থামিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলল কিছু কথা। আমি এই বিয়ে করতে পারবো না ইরফান ভাই। আমি আপনাকে ভালোবাসি। বুঝেও কেন এমন করছেন? ছেলের পক্ষকে বড় আব্বু আর চাচ্চু কথা দিয়ে ফেলেছে তিহু। এই বিয়ে ভাঙা কিছুতেই সম্ভব নয়। আপনি কিছু করুন না ইরফান। তুই বল কি করব? চলেন পালিয়ে যাই। না হলে আমাদের কথা বাসায় জানিয়ে দিই। তিহুর আটকে আটকে বলা কথাগুলো তীরের মতো গিয়ে বুকে বিঁধল ইরফানের। কিন্তু তার কিছুই করার নেই। তার হাত পা বাঁধা। সে কথা দিয়েছে বাবা মায়েদের। বুক থেকে তিহুর দুহাত ছাড়িয়ে নেয় ইরফান। পেছনে ফিরে মাথায় হাত বুলিয়ে দিল তিহুর। কোমল গলায় বলল, বোঝার চেষ্টা কর প্লিজ। এসব কিছুই সম্ভব নয়। শুধু শুধু কাঁদিস না প্লিজ। ভোর হয়ে এসেছে তিহু, ঘুমিয়ে পড়। ইরফানের কথায় রাগ উঠে যায় তিহুর। ঝটকা দিয়ে মাথা থেকে সরিয়ে দেয় ইরফানের হাত। রাগে দুঃখে কান্না রোধ হয়ে আসে তার গলায়। দুহাতে চেপে ধরে ইরফানের টি শার্টের কলার। বহু কষ্টে বলে, কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? পারবেন আমাকে ছেড়ে থাকতে? তিহুর কথায় প্রতি উত্তর করে না ইরফান। হাতের সাহায্যে ছাড়িয়ে নেয় তিহুর দু হাত। তারপর ধীর পায়ে রুম থেকে প্রস্থান করার জন্য পা বাড়ায় ইরফান। অবিশ্বাস্য চোখে ইরফানের কাজগুলো দেখে যায় তিহু। তার এসব বিশ্বাস হচ্ছে না। দম বন্ধ হয়ে আসছে। হায় আল্লাহ, সে এতদিন কাকে ভালোবেসেছিল? অবিশ্বাস্য কণ্ঠে শুধালো তিহু। তার মানে এতদিন সব নাটক ছিল ইরফান চৌধুরী? সব সব আমার মন ভালোবাসা নিয়ে আপনি খেলেছিলেন? কিভাবে পারলেন? একটুও বুক কাঁপল না আপনার? ইরফান এমন নির্লিপ্ততা গভীরভাবে আঘাত করে তিহুর বুকে। বুক চেপে ধরে কান্না করতে করতে আবারও মুখ খোলে সে। চৌধুরীদের সম্মানের কাঁথায় আগুন লাগুক, ধ্বংস হোক এই ভাব গাম্ভীর্য। ওরা ভালোবাসা বোঝে না। আমার ভাই বোন দুটোকে একবার বাড়ি ছাড়া করেছিল, এবার আমাকে পৃথিবী ছাড়া করতে চায়। আল্লাহ বিচার করুক। এতক্ষণ তিহু আর ইরফানের বলা প্রত্যেকটা কথা দরজার পাশ থেকে শুনেছিল তানভীর। বাইকের হেলমেট আর চাবি নিয়ে রাতের শহরের লং ড্রাইভে বেরোনোর প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সে। কিন্তু ভাই বোনের কথাগুলো তার পদযুগল আটকে দেয়। ভাই হিসেবে তানভীরের তিহুর জন্য বড্ড কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কষ্ট মানুষের জীবনে অন্ধকার দূর করে আলো বয়ে আনে। তা ভালোই জানে বুঝদার তানভীর। ওদের কথায় আর কান না দিয়ে নিচে চলে যায় সে। আবরার সামনের মেঝেতে বসে আছে ইনায়া। অনেকক্ষণ ধরে আবরার বেরুনি পাকানোর চেষ্টা করছে, বারবার ব্যর্থ হচ্ছে। আধা ঘন্টা পেরিয়ে উল্টে পাল্টে আবার বেরুনি করার চেষ্টা করছে। নিজে না পারলেও ইনায়াকে সে হাত লাগাতে দিচ্ছে না। বিরক্তিতে মাথা ঝিমঝিম করছে ইনায়ার। নিজের বিরক্তি ধরে না রাখতে পেরে অবশেষে মুখ খুলে সে কাট কাট কণ্ঠে বলে উঠল, আমাকে দিন না, আমি করে নিচ্ছি। গাজরাটা আপনি লাগিয়ে দিয়েন, প্রয়োজন নেই, আমি পারবো। সব সময় জেদ করলে ভালো লাগে না আবরার ভাই। ইনায়ার কথায় উত্তর না দিয়ে তাকে উঠিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল আবরার। নিজের বেনুনির দিকে তাকিয়ে নিজেই অবাক হয় ইনায়া।
কাঁদো কাঁদো মুখে প্রশ্ন করে আবরারকে। শাড়ি পরানো, বেরুনি করা এসব আপনি শিখেছেন কিভাবে? সত্যি করে বলবেন। আগে একটা সংসার করেছি যে, সেখান থেকে। আবরার ভাই, আমি কিন্তু যাব না আপনার সাথে। ওলে আমার আদুরে বেলি, সব তোমার জন্যই আমার শেখা। মানে, আমাদের বিয়েটা যদি স্বাভাবিকভাবে হতো তাহলে তো আমাদের ফার্স্ট নাইটও হতো। তোমার মনে আছে শেষবার আমি ঢাকা থেকে ফেরার সময় আম্মুকে সবার জামদানি শাড়ি নিয়েছিলাম? হ্যাঁ, তখন অনেক খুঁজে তোমার জন্য ও দুটো শাড়ি নিয়েছিলাম। ভেবেছিলাম ফার্স্ট নাইটে তোমাকে নিজের হাতে পরিয়ে দেব, কিন্তু তা আর হলো কই। বাদ দাও, তুমি রেডি তো? খুশিতে জল করে ওঠে ইনায়ের চোখ। খুশিতে গদগদ হয়ে আবরার দিকে ফিরে প্রশ্ন করলো, কী রঙের ছিল শাড়িগুলো? লাল, কালো? শাড়িগুলো এখন কোথায়? আমার কাবার্ডে পোশাকের ভাঁজে লুকোনো। ফের তাড়া দেয় আবরার। ইনায়ার হাত ধরে ফ্ল্যাট থেকে বেরিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়। আকাশ অন্ধকার হয়ে আসছে। বিকেলে 5:30 বাজে। আজ জলদি অফিস থেকে ফেরার পর ও দুজন রেডি হতে দেরি হয়ে গেছে। আবরারের পরনে শুভ্র শার্ট আর কালো জিন্স প্যান্ট, ইনায়ের পরনে আবরারের দেওয়া শুভ্র গ্রাউন, চুলের বেনুনির মধ্যে বেলি ফুলের গাজরাগুলো লাগানো, বা হাতে চিকন কালো ফিতের ঘড়ি। বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়াতেই রিক্সা পেয়ে যায় তারা। ভাড়া ঠিক করে রিক্সায় উঠে পড়ে তারা। এখন থেকে আধা ঘন্টার রাস্তা। ইনায়ের এখনো জানা নেই তারা যাচ্ছেটা কোথায়। আমরা কোথায় যাচ্ছি আবরার ভাই? তোকে বেচে দিব, দেখছিস না? নিজের হাতে ভালো করে সাজিয়ে গুছিয়ে এনেছি। আবরারের তেরা উত্তরে কোনো কথা না বলে মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরে তাকায় ইনায়া। ঢাকাতে আসার পর এই নিয়ে তাদের একসাথে 3বার বের হওয়া। প্রথম দুবার কাজের উদ্দেশ্য হলেও এবার বিষয়টা ভিন্ন। চারপাশ মেঘলা হয়ে আসছে, ঠান্ডা হাওয়া বইছে চারদিকে। ইনায়ার ভালো লাগছে মুহূর্তটা। তার ভাবনার মাঝেই আবরার পেছন থেকে বাহাত জড়িয়ে ধরে ইনায়ার কোমর। একবার তাকিয়ে কিছু বলে না ইনায়ার। রিকশা এসে থামে একটা নদীর পাড়ে। ভাড়া মিটিয়ে নেমে পড়ে দুজনে। আবরার নিজের শক্ত হাতের মুঠোয় পুড়ে নেয় ইনায়ার হাতটা। নদীর পাড়ে ঘাসের ওপরে এসে বসলো ওরা দুজন। চারপাশ জুড়ে নিস্তব্ধতা, নীরবতা। শুধু নদীর ঢেউ, টুপটাপ শব্দ আর বাতাসের শস্য ধ্বনি। আকাশ জুড়ে কালো আর ধূসর রঙের মেঘেরা ভেসে বেড়াচ্ছে ধীর গতিতে। সূর্য তার আলো মেঘের আলোড়নে লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর পর ঝাঁক বেঁধে পাখিরা উড়ে নদীর এপার থেকে ওপারে যাচ্ছে। এনা গভীর মনোযোগে আকাশের দিকে তাকাতে দেখতে পায় পাশ থেকে উঠে পড়ে আবরার। ইনায়াকে গভীর মনোযোগে আকাশের দিকে তাকাতে দেখে পাশ থেকে উঠে পড়ে আবরার। ধীর পায়ে হেঁটে কিঞ্চিত দূরত্বে অবস্থিত ফুলের দোকান থেকে একটা সাদা গোলাপের স্টিক নিল। চোখের সানগ্লাসটা খুলে পকেটে গুজে নেয়। ইনায়ের পেছনে এসে হাঁটু গেড়ে বসে আবরার। কাঁপা কাঁপা কণ্ঠে আলতো সুরে বলে ওঠে কিছু কথা। আই লাভ ইউ জ্যাসমিন, আমি তোকে ভালোবাসি বেলি। দিনক্ষণ সময় কাল দেখে তোমায় প্রতি আমার এই ভালোবাসার সৃষ্টি হয়নি। যখন প্রথম তোমাকে ভালোবেসেছিলাম তখন এক বালিকা রূপে ভালোবেসেছিলাম, দ্বিতীয়তে নবযৌবনে এক ষোড়শীর প্রেমে, এবং সর্বোপরি আমার প্রিয়তমা স্ত্রীর রূপে। প্রতিবার আমি তোমার নতুন নতুন রূপে মুগ্ধ বিমোহিত হই। আমার হৃদয়ে বয়ে যায় শান্তির স্রোত। তুমিও কি আমাকে ভালোবাসো বউ? আবরারের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে ইনায়া। কি বলবে সে ভেবে পাচ্ছে না। প্রিয় মানুষটার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এত শান্তি, এতটা মধুর শোনায় কথাগুলো। ইনায়া মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আলতো হাতে ফুলের স্টিকটা নেয় আবরারের হাত থেকে। ফুলগুলো ইনায়া ধরতেই আবরার প্যান্টের পকেট হাতড়ে বের করে ছোট্ট একটা বক্স। বক্সটা খুলে একটা শুভ্র পাথরের রিং বের করলো আবরার। বাম হাতের সাহায্যে ইনায়ার হাতটা হাতের তালুতে নিয়ে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দিল। সব শেষে দাঁড়িয়ে শক্ত আলিঙ্গনে বুকে জড়িয়ে নেয় নিজের প্রিয়তমা সঙ্গিনীকে। এই সুন্দর সময়টাতে ব্যাগরা দেওয়ার জন্য ইনায়ার হাতে ফুটে যায় গোলাপের কাঁটা। ব্যথায় খামচে ধরে আবরারের পিঠে শার্ট। হাতটা সামনে এনে কাঁটাটা টান দিল আবরার। অন্য হাতে আবরারের শার্টের বুকের অংশে খামচে ধরে ইনায়া। কাতর কণ্ঠে বলল, ব্যথা লাগছে আবরার, আর একটু সহ্য করো বেলি।
এখনই হয়ে যাবে। কাঁটাটা ডেবে গেছে আঙ্গুলে। আবরারের হাতের নখগুলো ছোট হওয়াতে ধরতেও পারছে না চিকন কাঁটাটা। ব্যথায় আর একটু কুঁকড়ে ওঠে ইনায়া। ছলছল চোখে তাকিয়ে বলল, পারবো না, ছেড়ে দিন প্লিজ। এতক্ষণে হালকা মেঘলা আকাশটা ঘন কালো মেঘে ঢেকে গেছে। দূর থেকে হালকা বাতাস বয়ে আসছে, সঙ্গে মাটির সোঁধা গন্ধ। হঠাৎই এক ঝটকায় শুরু হয়ে যায় টিপটিপ বৃষ্টি। ইনায়া গ্রাউন্ডের নিম্নভাগ বৃষ্টির ছাটে ভিজে জুবুথুবু হয়ে গেছে। দোকানের ছাউনির নিচে আসতে গিয়েই এতটা ভিজেছে, যদিও দুজনের শরীরেই অর্ধেকটা ভিজে গেছে ততক্ষণে। তবুও সবে ইনায়ার জ্বর থেকে ওঠা আবরার তাকে ভিজতে দেয়নি। রাস্তার পাশে একটা টং দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আছে আবরার। ইনায়া হাতে 2 কাপ ধোয়া ওঠা আদা দেয়া লেবু চা। কিছুক্ষণ পর পর ফু দিয়ে চা থেকে চুমুক নিচ্ছে তারা। বৃষ্টির ছাট বাড়তে ছাউনির নিচে থেকে বাহিরে হাত বাড়িয়ে দেয় ইনায়া। সদ্য আকাশ থেকে পতিত হওয়া ফোঁটাগুলো ভিজিয়ে দেয় ইনায়ার 2 হাত। শরীর শিরশির করে ওঠে ইনায়ার। পাশে দাঁড়িয়ে তার বাচ্চামোগুলো অপলক দৃষ্টিতে পরখ করে আবরার। সব এত সহজ আর সুন্দর হবে তা জীবনে 1 মাস আগেও আবরার তা ভাবতে পারেনি। ওই রাতটা আশীর্বাদ স্বরূপ ধরা দিয়েছিল আবরারের জীবনে। পরিবার থেকে দূরত্ব সৃষ্টি হলেও প্রিয় মানুষটা তার পাশে। পাশাপাশি বালিশটা এখন তার আর ইনায়া নামক ফুলের অপেক্ষা করা লাগে না। ওই বালিশটার এখন তার নামেই বরাদ্দ, আর বিধাতা ছাড়া এই বরাদ্দতা কেউ খণ্ডাতে পারবে না, তা আবরার জানে এবং মনে প্রাণে মানে। ইনায়া সেই প্রথম রাতের কথা মনে পড়ে যায়, যেই দিন তারা প্রথম ঢাকায় এসেছিল। কিছু স্মৃতি কষ্টদায়ক হলেও তার সাথেও সুখ মিশ্রিত থাকে। হাসি, আনন্দ, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন গঠিত। তাই দুটোকেই ভালোবেসে জীবনে বেঁচে থাকতে শিখে গেলে আর কোনো দুঃখ থাকে না জীবনে। ওদের এই সুন্দর ভাবনাময় মুহূর্তেই ভিলেন হিসেবে এন্ট্রি নেয় আবরারের ফোনটা। বিচ্ছিরি শব্দে বেজে ওঠে। পকেট হাতড়ে ফোনটা বের করে ভ্রুদয় কুঁচকে যায় আবরারের। ভুল দেখছে কিনা তা শিওর হওয়ার জন্য ফোনের স্ক্রিনটা হাত দিয়ে মুছে আরেকবার নামটা পড়ল। না, সে ঠিকই দেখছে। আব্বু দিয়ে সেভ করা নাম্বারটা থেকে প্রায় 1 মাস পর আজ ফোন এসেছে। আবরার খুশি হবে না অবাক হবে তা ভেবে পাচ্ছে না। দেখতে দেখতেই কলটা কেটে যায়। কল না ধরে ফোন নিয়ে আবরারের এমন ভাব দেখে বিরক্তিতে শ্বাস ফেলে ইনায়া। দিন দিন আবরার ভাই ও স্টার জলসার নাটকের টিপিক্যাল শাশুড়িগুলোর মতো হয়ে যাচ্ছে। ফোন হাতে নিয়ে এমন ঢং করে কে? আরেকবার কল আসতেই বিরক্তিতে ভ্রুজরা কুঁচকে নেয় ইনায়া। এবার তার অসহ্য লাগছে। ফোনটা ধরছেন না কেন? নষ্ট মোবাইলের মতো এমন হ্যাং হয়ে দাঁড়িয়ে আছেন কেন? কল না ধরে কলকে দিয়েছে তা দেখলে তোরও সেম দশা হবে। কথা শেষ করে আবরার ফোনটা বাড়িয়ে দেয় ইনায়ার দিকে। বড় বড় চোখে ফোনের দিকে তাকিয়ে ইনায়া বলল, বড় আব্বু? হ্যাঁ। ধরেন ধরেন দেখি কি জন্য কল দিয়েছে। পারবো না, তুই রিসিভ কর। আমি? হ্যাঁ, লাউড স্পিকার দিবি। অগত্য ইনায়া ফোন হাতে নিয়ে কলটা রিসিভ করে শান্ত কণ্ঠে সালাম দিল, আসসালামু আলাইকুম বড় আব্বু। কিছুক্ষণ নীরবতার পর অপর পাশ থেকে উত্তর এলো। কোমল গলায় আশতাব চৌধুরী উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম আম্মু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ফোনটা তোমার সাথে থাকা অজাতের বাচ্চাটাকে দাও আম্মু। আবরার ভাইয়াকে দেব? ইনায়ার মুখে আবরারকে এখনো ভাই সম্বোধন করা দেখে হালকা কেসে উঠলেন আশতাব চৌধুরী। তার মানে অজাতটা এখনো ইনায়াকে বকাঝকা করে আর বউয়ের সম্মানও দেয়নি। ইনায়া ফোন এগিয়ে দেয় আবরারের দিকে। চোখের ইশারায় ফোনটা সরাতে বলে আবরার। করুণ চোখে আবরারের দিকে ফোনটা ধরে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে ইনায়া। আসসালামু আলাইকুম। আবরার ফোন কানে নিয়ে সালাম দিতেই চওড়া হন আশতাব চৌধুরী। গমগমে কণ্ঠে বলে, তুমি আর মানুষ হলে না। তোমার বউ তোমাকে ভাই ডাকছে, আর তাতে তুমি নির্লজ্জের ন্যায় সায় দিচ্ছ। এই কথা বলার জন্য ফোন দিয়েছেন? তাহলে এবার রাখতে পারেন। চুপ করো বেয়াদব। আজ রাতের ট্রেনেই ইনায়াকে নিয়ে বাড়ি ফিরবে। আশতাব চৌধুরীর কথায় অবাক চোখে ইনায়া আবরারের দিকে তাকালো। কি বললেন? শুনতে পাইনি আমি। আবরারের এমন নাটকীয় ভঙ্গিমার কথায় দাঁত কিরমির করে উঠলেন। এটা কি আদৌ ওনার ছেলে? মাহমুদাকে আজই জিজ্ঞেস করতে হবে। নিজেকে সামলান তিনি। রাগ হলে চলবে না। নেহাত ঠেকায় পড়েছেন।
না হলে আবরারকেও কল দিতেন না আশতাব চৌধুরী। ইনায়াকে নিয়ে আজ রাতের ট্রেনেই বাড়ি ফিরবে দুজনে। কেন কেন প্রয়োজন আছে? এত কথা বলতে পারবো না। আমার জানা মতে আমার তো কোনো প্রয়োজন নেই। আমরা ফিরবো না বাড়ি। ছেলের মুখের কথায় চুপসে গেলেন আশতাব চৌধুরী। বাবা ছেলের এই নীরব যুদ্ধে অসহায় ইনায়া কী করবে বুঝতে পারছে না। তবুও সাহস করে আবরারের হাত থেকে ফোনটা কেড়ে নিল। শান্ত কণ্ঠে জানালো তারা যাবে। আমরা যাব বড় আব্বু। আমি যাব না। আমরা যাব বড় আব্বু, পরে কথা বলি। কল কাটতেই গম্ভীর কণ্ঠে শুধালো আবরার, ওই দিনের অপমানের পর ও তোর বাড়িতে যেতে ইচ্ছে করছে? দেখুন, ওই দিন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। হয়তো নিয়তিও আমাদের বিপক্ষে ছিল। সব কিছু তো আর প্ল্যানিং করা সম্ভব নয়। কিছু জিনিস প্রকৃতি নিজে ঠিক করে দেয়। তাই ভুলে যান ওই দিনের কথা। সানগ্লাসটা ঠিক করতে করতে আবরার কাট কণ্ঠে শুধালো, পারবো না ভুলতে, তবে এক শর্তে যেতে রাজি হতে পারি। কি? এদিকে আয় বলি। ইনায়া যেতেই আবরার কানে কানে কিছু একটা বলে। আবরারের কথায় তার দিকে চোখ ছোট ছোট করে তাকালো ইনায়া। অসভ্য, আমি কিন্তু বাড়ি ফিরবো না। ওহ রাজি, আপনার শর্তে আমি রাজি। চলো তাহলে বাসায় যাই। যত তাড়াতাড়ি শর্ত পূরণ হবে তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবেন ম্যাম। নির্লজ্জ লোক। আমারও দিন আসবে। সমস্যা নেই, তুমিও দিতে চাও এমন শর্ত? আমি আগেই বলে দিচ্ছি আমি রাজি। আমি আর কথাই বলবো না। এক নিকষ কালো রাতের সমাপ্তি ঘটে উজ্জ্বল দিনের সূচনা হয়েছে। আজ সময়ের আগেই ঘুম ভেঙে গেছে তিহুর। ঘুম ভাঙলেও এখনো বিছানা থেকে নামেনি সে। বড্ড মাথা ধরে আছে কাল রাতের কান্নার ফলে। কিছুক্ষণ কপালে হাত বুলিয়ে বিছানা থেকে নেমে পড়ে তিহু। শাওয়ার নিলে মাথা ধরাটা কমতে পারে ভেবে কলেজ ড্রেস নিয়ে একসাথে ওয়াশরুমে ঢুকে পড়ে। আয়নার সামনে দাঁড়াতেই দেখতে পেল ফোলা চোখ মুখে বাজে অবস্থা, ফুলে লালচে হয়ে আছে। এক রাতেই চোখের নিচে ডার্ক সার্কেল বসে গেছে। ফর্সা গালে দুটো ব্রণ ছোঁয়া। নিজেকে পরখ করা শেষে ট্যাপ ছেড়ে বেশি করে পানি দিয়ে মুখটা ধুয়ে নেয় তিহু। আর মনে মনে পণ করে আর কাঁদবে না, সেও দেখবে এই বিয়ে কতদূর অবধি গড়ায় না দুর্বল হবে কারো সামনে। ইরফান যদি তার সাথে নীরবতার খেলায় মত্ত হয় তবে সে নিজেও কম কিসে, তার শরীরেও একই রক্ত বইছে। মনে মনে কথাগুলো ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বেরোয় তিহু। চুলগুলো থেকে তোয়ালে ছাড়াতে ছাড়াতে বারান্দায় এসে দাঁড়ালো। বারান্দায় এসে দাঁড়াতেই চোখাচোখি হয় বাগানে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলা ইরফানের সাথে। পরনে সাদা শার্ট আর গলায় আইডি কার্ড, বা হাতে কালো ফিতের ঘড়িটা, যেহেতু তিহু তাকে উপহার দিয়েছিল গতবার জন্মদিনে। দেখেই বোঝা যাচ্ছে ইরফান ভার্সিটিতে যাওয়ার জন্যই তৈরি হয়েছে। তিহুকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় ইরফানের হৃৎপিণ্ড। এক রাতে কি হাল হয়েছে মেয়েটার! অপরাধ বোধে মিইয়ে যায় ইরফান। চোখ নামিয়ে নেয় সে। তা দেখে বারান্দা থেকে চলে আসে তিহুও। একসাথে তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নামছে তিহু। মেঘা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন। মেয়েকে স্বাভাবিকভাবে নামতে দেখে বুকের ওপর চাপা ভারী পাথরটা নেমে যায় মেঘা বেগমের। কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারেননি তিনি। দুবার গিয়ে দেখেও এসেছিলেন মেয়েকে, তখন ঘুমে ছিল বোধ হয়। বাতি জ্বালায়নি তাই জানেন না তিনি। নিচে এসে মেঘা বেগমকে স্বাভাবিক কণ্ঠে নাস্তা দিতে বলল তিহু। আম্মু নাস্তা দাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। মেয়ের কথায় কিচেনে ছুটলেন মেঘা বেগম। পরোটা সেকে আয়েশা বেগম তার কাছে দিলে ইরফান আর তিহুর জন্য প্লেট ভরে পরোটা নিয়ে এলেন। এর মধ্যেই তানভীর ও অফিসের জন্য তৈরি হয়ে উপর থেকে নেমেছে। বোনের পাশে চেয়ারে বসতে বসতে একবার অবলোকন করে নেয় বোনকে। কাল রাতে তিহুর কান্না দেখে ভয় পেয়েছিল সে। আবার এটাও জানতো তার বোন বোকা নয়, ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবে। তানভীর বসতেই তার সামনের চেয়ারে এসে বসলো ইরফান। ইরফানকে ভার্সিটির জন্য তৈরি হতে দেখে প্রশ্ন করলো তানভীর, ক্লাসে যাবি নাকি আজ? হ্যাঁ। তিহুও কলেজে যাবে, তিহুকে তোর সাথে নিয়ে যাস। কথা শেষে চোখ দিয়ে ইরফানকে ইশারায় আচ্ছা বলতে বলে তানভীর। তার কথায় সায় জানায় ইরফান নিজেও। যাকে নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলছে তার কোনো খেয়াল নেই এসবে। পরোটা ছিঁড়ে মাংসের সাথে খাচ্ছে তিহু। খাওয়া শেষ হতেই বেসিন থেকে হাত ধুয়ে কাঁধে ব্যাগটা নিয়ে মেঘা বেগমের উদ্দেশ্যে বিদায় জানিয়ে চলে যেতে নেয়, কিন্তু বাদ সাধে তানভীর। তিহু দাঁড়া, ইরফানের সাথে যাস
না ভাইয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। ও বাইক নিয়ে কলেজের সামনে নামিয়ে দিবে, প্রয়োজন নেই, আসি। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায় সে। ধরনীর বুক ছিঁড়ে সন্ধ্যা নেমেছে, এখনো বাহিরে ঝিরিঝিরি ফোঁটায় বৃষ্টি হচ্ছে। বর্ষাকালের এই এক সমস্যা, যখন তখন আকাশ ছিঁড়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। দিনের অধিকাংশ সময় বৃষ্টি থাকার দরুন জনজীবন হয়ে ওঠে অস্থির, বিপর্যস্ত। হঠাৎ আসা এক পশলা বৃষ্টিতে মাটি হয়ে থাকে কর্দমাক্ত আর স্যাঁতসেঁতে। রান্নাঘরে চায়ের কাপে চামচ দিয়ে টুংটাং শব্দ তুলে চা বানাচ্ছে ইনায়া। দুধ চাটা খুবই ভালো বানায় সে। অবশ্য শুধু দুধ চা বললে ভুল হবে, সব চাই ভালোই বানাতে পারে, যার দরুন চা না পান করা আবরারও এখন চা পান করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। ট্রে করে 2 কাপ চা আর বিস্কিট নিয়ে আবরারের পাশে এসে বসলো ইনায়া। বুকের ওপরে হাত বেঁধে টান টান হয়ে বিছানায় শুয়ে আছে আবরার। হাতের ফোনটা নিয়ে কি যেন মনোযোগ দিয়ে দেখছে। ইনায়া পাশে এসে বসতেই সে উঠে বসলো। কোলে বালিশ নিয়ে গালের নিচে হাত দিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে দেখে ইনায়াকে। চায়ের ট্রেটা রেখে পানি আনতে গিয়েছে ইনায়া। কালো শাড়ির আঁচলটা কোমরে গোজা, শুভ্র উদরের মধ্যভাগ স্পষ্ট। কানে গলায় আর নাকে একজোড়া সোনার ঝুমকো, ছোট কাজের একটা হার আর নোসপিন, যেগুলো আজ বিকেলে ফেরার পথে আবরার কিনে দিয়েছিল। বাড়ি ফেরা উপলক্ষে তার সাথে আরও কিছু পোশাকও নিয়েছিল দুজনের জন্য। আবরারের অ্যাকাউন্টে 2 লক্ষ টাকার মতো জমা ছিল, সেগুলো দিয়েই কেনাকাটাগুলো করেছে। আর যাই হোক, কেউ যাতে এটা বলতে না পারে তার বউয়ের কিছুর অভাব আছে বা তারা সুখে নেই। যদিও সমাজ বা মানুষের কথার ধার ধারে না আবরার, কিন্তু এভাবে খালি গলায় সে ইনায়াকে নিয়ে বাড়ি ফিরবে না। এভাবে কি দেখছেন শুনি? ইনায়ার কথায় ওর চোখে চোখ রাখে আবরার। ছোট করে ঢোক গিলে বসলো। দেখছি আমার বালিকা বধূ কিভাবে সংসারী হয়ে উঠেছে। পাম দিচ্ছেন নাকি? না, আজকাল আপনি কখন যে কি বলেন বুঝতেই পারি না, কিন্তু আমি বুঝে গেছি। আবরার দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে প্রশ্ন করল ইনায়া। বালিশটা পাশে রেখে চায়ের কাপটা হাতে নিয়ে উত্তর দেয় আবরার। আমার ছোট্ট অন্বিকে পৃথিবীতে আনার জন্য আমার বউ প্রস্তুত। আবরারের কথায় চোখ পাকিয়ে ওর চোখের দিকে তাকালো ইনায়া। ইনায়ার তাকানোর ভঙ্গি দেখে দুজনেই একসাথে হেসে ওঠে। ওদের হাসির শব্দ ঝমঝমিয়ে ওঠে রুম জুড়ে। আসবাবগুলো যেন বোবা ভাষায় বলছে, ভালোবাসা সুন্দর, হৃদয়ে মিল না থাকলে সেখানে ভালোবাসার সৃষ্টি হয় না। একসাথে থাকলে বড়জোর সংসার হয়, কিন্তু ভালোবাসা না। ভালোবাসা হওয়ার জন্য প্রয়োজন 2টো পবিত্র হৃদয়। মনে মনে মিলেই ভালোবাসা হয়ে যায়। প্রকৃতির সৃষ্টি কাল থেকেই এই নিয়মেই যে ধরনী বয়ে চলেছে। রাত 12:30 বাজে। বিছানায় শুয়ে একবার এপাশ হচ্ছে তো আরেকবার ওপাশ হচ্ছে ইনায়া। কিছুতেই ঘুম আসছে না তার। আবরার ঘুমিয়ে পড়েছে, তাই ডাকতেও পারছে না। এদিকে তলপেটের ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে ইনায়া। ব্যথাটা এতই তীব্র যে মনে হচ্ছে কোমর সহ তলপেট ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। ইনায়া এক পাশ থেকে ওপাশ ফেরাতেই কেঁপে কেঁপে উঠছে বিছানা। বিছানার কম্পনে জেগে যায় আবরার। ঘুম ভাঙার পর ভূমিকম্প হচ্ছে কিনা তা বোঝার চেষ্টা করে সে, কিন্তু তেমন কিছু না দেখে পেছন ফিরে ইনায়ের দিকে তাকালো। ব্যথায় নীল হওয়া মুখ দেখে অবাক হয় আবরার। লাফ দিয়ে উঠে পড়ে সে। ইনায়ের দুগাল ধরে প্রশ্ন করলো, কি হয়েছে? পেট চেপে ধরে ইনায়া বলল, প্রচণ্ড পেটে ব্যথা করছে। মিন পিরিয়ড? পিরিয়ড? মিন পিরিয়ড? সংকোচে নাক মুখ কুঁচকে উত্তর দেয় ইনায়া। কিছু একটা ভাবলো আবরার, তারপর বিছানা থেকে নেমে গায়ে জড়িয়ে নেয় টি-শার্টটা। আবার ইনায়ার কাছে এসে কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে টপাটপ কপালে কটা চুমু খেয়ে বলল, আর একটু কষ্ট কর জান, আমি এক্ষুনি আসছি। ইনায়ার উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে পড়ে আবরার। বাসা থেকে একটু দূরেই ফার্মেসি, তাই দৌড়ে যায় সে। কালো ব্যাগে মোড়ানো প্রয়োজনীয় জিনিসটা আর ঔষধ নিয়ে টাকা মিটিয়ে আবারও দৌড়ে ফিরল আবরার। বাসায় ফিরে ঔষধগুলো নিয়ে ব্যাগটা বাড়িয়ে দিল ইনায়াকে। চেঞ্জ করে আয়।
দরদর করে ঘামছে আবরার, কপালের পাশ দিয়ে কয়েক ফোঁটা ঘাম নেমে এসেছে গাল জুড়ে। ইনায়া তার দিকে একবার চোখ বুলিয়ে দাঁড়াতে নেয়, কিন্তু তীব্র ব্যথার ফলে দাঁড়াতে অক্ষম হয়। তা দেখে কোমল কণ্ঠে আবরার শুধায়, দাঁড়া দাঁড়া, আমি দিয়ে আসছি। আবরার কোলে তুলে নেয় ইনায়াকে, ওয়াশরুমের দরজায় নামিয়ে দরজাটা হালকা মিলিয়ে দিল। তুই কাজ শেষ কর, আমি কিচেন থেকে আসছি। আচ্ছা। কিচেনে এসে পাতিলে করে গরম পানি বসায়। হট ওয়াটার ব্যাগ না থাকায় একটা 7 আপ এর বোতল নিল পানি সেক দেওয়ার জন্য। পানিগুলো বোতলে ঢালতেই গরম পানি ছিটকে এসে হাতে পড়ে আবরারের। তা তোয়াক্কা না করে বাকি পানিটুকু ভরে নেয়। হঠাৎ নিজের টি শার্টের পেটের অংশে চোখ পড়তেই আবরার দেখল কিছুটা অংশ জুড়ে লাল তরলের অস্তিত্ব। ইনায়ের শরীর থেকে যে এই তরল তার টি শার্টে লেগেছে তা জানে আবরার। ওসবের তোয়াক্কা সে করে না। ভালোবাসলে বুঝি রাগী মানুষটাও শান্ত হাতে সব সামাল দিতে জানে। এর মধ্যে ইনায়ের ডাক পেয়ে ছুটল আবার ঘরে।